কথায় আছে কি যে আপয়াতির পোলা হইছে চুমা খাইতে পোলা মরছে, আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে। ঠিক আছে। তো আমাকে একজন ব্যক্তিকে নিয়ে আমাকে অনেক কমেন্ট করতেছে আপুরা, যে আপু একজন মানুষ 2 মাস 2.5 মাস অফলাইনে ছিল, এখন অনলাইনে এসে ভিডিও করছে, ভিডিওতে এসে কেমন করতেছে, এটা করতেছে। আমি তার নাম মেনশন করব না, যারা আমাকে ওনাকে নিয়ে কমেন্ট করছেন আমি তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কাকে নিয়ে কথা বলতেছি। এই মহিলার নিয়ে যদি কথা বলি, মনে করেন যে কথা এই মহিলার নিয়ে শেষ হবে না। মহিলা মনে করেন যে ঝগড়াঝাটি কইরা সতীনের সাথে চইলা গেছিল বাপের বাড়ি, 2.5 মাস থাইকা আবার আইছে। এখন এই মহিলার জন্য এই মহিলা সতীন বাড়ি ছাইরা চলে গেছে, সত্যি কথা। কারণ আমি টিকটকে দেখছি ওই মহিলা ওনার সতীনের ভিডিও ছাড়ছে যে পাখি তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম, তুমি ভালো থাকো তোমার নতুন পাখিকে নিয়ে, এই ধরনের ক্যাপশন দিছে। তো এই মহিলা যেদিন ওনার সতীনে ওই বাড়ির থেকে চলে গেছে, তারপরের দিনই উনি এই মহিলা এই বাড়িতে ঢুকছে। কারণ এই মহিলা কন্ডিশন দিছিল তার জামাইরে যে ওই তার সতীনরে যদি এই বাড়িতে রাখে তাহলে সে আসবে না। ঠিক আছে। তো এই জন্য সতীনে চলে গেছে, সতীনে তার বাপের বাড়ি চলে গেছে। আর এই মহিলা যেদিন সতীনে চলে গেছে তারপরের দিনেই এ বাড়িতে ঢুকছে, বুঝছেন। তো আর ভিডিওতে এসে মনে করেন যে কি যে ঢং শুরু করছে, মনে হয় কি জামাইরে মনে হয় কি গিল্লা খায় ফেলাইবো, বুঝছেন, গিল্লা খায় ফেলাইবো, পারে না তো গিল্লা খাইতে, এরকম অবস্থা। তো এই মহিলা এগুলা কি ভিউয়ার্সদের দেখায়? কখনো ভিউয়ার্সদের দেখানোর জন্য আসে না। উনি এইভাবে ঘেঁষাঘেঁষি করে জামাইয়ের সাথে এরকম নাটক করে কেন জানেন? ওই সতীনরে দেখানোর জন্য, সতীনরে জ্বালানোর জন্য এগুলা করে। আর ওইসে একটা বাচ্চা, এই বাচ্চার জন্য নাকি হ্যাঁ 2.5 মাস, মানে উদাহরণ দিল এসা যে সে কেন ভিডিও বানায় নাই। এই বাচ্চার জন্য নাকি সে 2.5 মাস ভিডিও বানায় নাই। তো বাচ্চারে কি সে 2.5 মাস সময় সে দিয়া শেষ করছে? বাচ্চারে কি আর সময় দিব না? এটা কোনো কথা? বাচ্চারে সময় দেওয়ার কি 2.5 মাসের সময় কি বাচ্চার জন্য যথেষ্ট? বাচ্চারে তো সে প্রতিনিয়তই সময় দিব, তাই না? তাহলে বাচ্চার উদাহরণ কেন দিল? মানুষের কি আর বাচ্চা কাচ্চা হয় না? তারপর আবার একটা কথা, সেটা হচ্ছে কি যে বাচ্চাকে তো ক্যামেরার সামনে আনে না, দেখায় না, ভালো কথা, না দেখানো ভালো। কিন্তু ভাই, তোরে যে মানুষে কমেন্ট করে যে বাচ্চার নাম রাখছো কি, হে মানুষ রে বাচ্চার নামটা পর্যন্ত বলতে দেয় না। হ্যাতির জামাই হ্যাতিরে ওই ভিডিওতে বলতে চাইছে বাচ্চার নাম, হ্যাতি মুখ আটকায় ধরে রাখছে, হ্যাতি বাচ্চার নাম কইতে দিব না, যে বাচ্চার নাম কি হেটাও মানুষের কইতে দিব না, বুঝছেন। তো কি কইতাম, কয় না যে যারা বউ বাচ্চা দেখে বিয়ে বসে এদেরও কোনো লজ্জা শরম নাই, আর যেসব পুরুষরা বউ বাচ্চা রেখে বিয়ে করে এদেরও কোনো লজ্জা শরম নাই। হ্যাঁ, এই বেটি বউ বাচ্চা দেখে বিয়ে বইছে, এখন বেটির জন্য বেটি সতীনে বাড়ি ছাড়া হয়ে গেছে। তাহলে এগুলার কি এই বেটি মনে করে কি যে এই বেটি সতীনরে তারাইয়া এই বেটি সুখে শান্তিতে সংসার করব? কখনোই না। মানুষের একটা রুহের হাই বলে একটা কথা আছে, ঠিক আছে। এই রুহের হাই এই বেটির জীবনে যখন পড়বো তখন বুঝবো, বুঝছেন। এই বেটি যে কতটা সুখে আসছিল 2.5 মাস, এটা আপনারা আর কথা হই নাই বুঝবেন। কেননা এই বেটি কথা কয় আর বড় বড় নিঃশ্বাস ছাড়ে, তাহলে এই বেটির নিঃশ্বাসে বোঝা যায় যে বেটি যে কতটা সুখে ছিল। আর ভিডিওতে এসে নাটক করে এটা ওইটা, আর এই বেটির খোঁজ খবর নিতে চাই কে আমি বুঝি না। মানুষের যে নেকা নেকা কমেন্ট করে, এটা করে ওইটা করে। তো সতীন দেখা বিয়া বয়সস, তো সতীনের লগে মিল্লা থাকবি, তাহলে সতীনরে বাড়ির থেকে তারাই এখন এই বাড়িতে ঢুকলি কে লিগা? হ্যাঁ, এগুলো উচিত কথা যদি কইতে চাই না, তাহলে এখন হয় তার কিছু ভিউয়ার্স রাইয়া মনে করেন আমার একবারে ছাইটকা ধরবো, কিন্তু আমি ওগুলারে ভয় পাই না। উচিত কথা কইতে না সাহস লাগে ভিতরে, ভিতরে দমও লাগে, বুঝছেন, উচিত কথা কইতে। বউ বাচ্চা দেখে আরেকজনের সংসারে ঢুইকা তুই বিয়া বইছস, এখন হেই বেডি রে তুই বাড়ির থেকে জামাইরে কন্ডিশন দেস যে ওই বেডি বাসায় থাকলে তুই বাসায় ঢুকবি না, হে বেডি রে বাসার থেকে খেদাইয়া তুই বাসার ভিতর ঢুকস। তোর বিচার না, এইসব মানুষের বিচার যারা এই ধরনের কাজকর্ম করে না, এদের বিচার না একমাত্র আল্লাহই করবে। মানে সুখ কিন্তু 2 দিনের না, সুখ জিনিসটা আজকে আছে কালকে নাই। এইভাবে মানুষের ভিতরে কষ্ট দিয়ে যারা এই কাজগুলো করে না, এদের বিচার একমাত্র আল্লাহই।
এই ফালতু বেডিরে নিয়ে না আমার আর কেউ কমেন্ট করবেন না। এই ফালতু বেডিরে নিয়ে আমি কোনো কথাই কইতে চাই না, বুঝছেন? এই ফালতু বেডিরে নিয়ে আমারে কেউ কমেন্ট কইরেন না দয়া কইরা। আমি এই বেডিরে নিয়ে আর কোনো কথাই কমু না, ঠিক আছে? কারণ এই বেডিরে নিয়ে কথা কইলে এই বেডির যে প্রাণ প্রিয় ভিউয়ার্সরা হেরাইসা আমারে সাইক্কা ধরে, বুঝছেন না? আমি তো উচিত কথা কইয়ের লেগা মনে করেন যে হ্যাঁ গরের ভাল লাগে না। ভাই, একটা মানুষের সংসার নষ্ট করে তার সংসার ঢুকছস, তার 17-18 বছরের সংসার, তুই হেই বেডিরে এখন এই বাড়িতে থাকতে দিবি না? তুই হে বেডিরে তারাইয়া তুই এই বাড়িতে ঢুকস। আমি যদি একটা কথা ভুল করে থাকি, ভুল বলে থাকি, তাহলে আপনারা হচ্ছে আমার বিচার যেন আল্লাহ করে, বুঝছেন? এ বেডি বলছে না যে নিয়মিত এখন থেকে ব্লগ দিবে। ব্লগ দিলে বেডিরে দেখেন তো বেডির ব্লগে ওই বড় আপার হাত দেখায়নি, যে বড় আপা রামতাছে হাতটা দেখায়নি। এতদিন তো মনে করেন 2.5 মাস আগে ওই বাড়িতে থাইকা মানে ভিডিও করছে যে আমার বড় আপু রান্না করতেছিল, এই যে দেখেন বড় আপু রান্না করতেছে, বড় আপুর হাত দেখেন, এরকম করে ভিডিও বানাইছে না? তো এখন দেখেন তো বড় আপুর হাত দেখায়নি, কারণ বড় আপু তো হে বাড়িতে নাই, বড় আপুর হাত দেখাবো কেমনে, বুঝছেন না? বড় আপু হে বাড়িতে নাই, ন্যাকামি করার জায়গা পায় না। মানে এমন ভাবে ন্যাকামি করে মনে হয় কি যে কচি মানে 12-13 বছরের মাইয়াটা ভিডিওর সামনে আইয়া জামাইয়ের লগে ইয়া করতেছে। এগুলা যে করে, এগুলা মানে লজ্জা শরম করে না? লজ্জা শরম লাগে না? মানুষ তো ইচ্ছা মতো কমেন্টে দোলাই দেয়, কমেন্ট বক্সে গেলে মনে করেন 5টা ভালো কমেন্ট থাকলে আর 20টাই মনে করেন যে নেগেটিভ কমেন্ট, ঠিক আছে? তা আচ্ছা যাই হোক, এই বেডিরে নিয়ে আমি আর কোনো কথা কম না, এই বেডিরে নিয়ে আর কেউ কমেন্ট করেন না আমারে, ঠিক আছে? এই বেডিরে নিয়ে আমার কথা আর রুচি নাইকা। তো অনেক কমেন্ট আসছে এই বেডিরে নিয়ে, তো ভাবলাম যে বেডিরে নিয়ে এই কথাটা কইয়া, যেগুলো আমার ভিতরে আছে আর কি, যেগুলো আমি জানি এগুলা কইয়া শেষ দিয়ে দিই। এরপরে আর এই বেডিরে নিয়ে আমি আর কোনো কথা কইতাম না, ঠিক আছে? কারণ এই ধরনের মানুষ নিয়ে কথা কইলেও না নিজের বিবেকে বাদে আমার মুখ নষ্ট হইব হুদাই, বুঝছেন? এইরকম মানে খবিশ মার্কা মহিলা গো না, যারা অন্য জনের সংসার ধ্বংস করে ঢুকে না, এরকম খবিশ মানুষ মার্কা মহিলা গো না, আল্লাহ দিবনে, আল্লাহ দিবনে। ওই যে কথায় আছে না যে সোনা যা করছো জীবনে উপরে গেলে দিবনে, ঠিক আছে? তো এইসব যে ময়না পাখি গো না, আল্লাহ উপরে গেলেই দিবনে, আমার ঘরে আর কিছু দেওয়ার লাগবে না, বুঝছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আর এই বেডেরে নিয়ে আমার কেউ কমেন্ট করেন না, ঠিক আছে? এই বেডি ন্যাকামি মারায়, জন্ম দিছে একটা বাচ্চা, এই বাচ্চারে নিয়েই ন্যাকামি মারায়, বাচ্চার নামটা পর্যন্ত ভিডিওতে কইতে পারে না। তোর বাচ্চাকে নাম দিয়া তো নাম রাহস না জন্মের পরে এখনো, তোর ভিডিও ভিউয়ার্সরা দেখে, তাহলে তুই তোর না বাচ্চার নাম জানার অধিকার তাদের আছে, তার জিজ্ঞাসা করতে পারে। তুই তোর জামাই নাম কইতে চায়, তুই হ্যার মুখ আটকায় রাহস, নাম কইতে দিবি না বাচ্চার। কে তোর জামাই, তোর বাচ্চার কি নাম ছাড়া দুনিয়াতে পয়দা করছস? হ্যাঁ, নামটা পর্যন্ত তুই ভিডিওতে কইতে দাস না, ন্যাকামি করস। ও নাম কইতে, নাম কর লিগা আরেকটা ভিডিও বানাবি 1/2 ঘন্টার, বক বক করবি, তারপর লাস্টের দিক দিয়ে নাম কবি। সেই ভিডিওতে মনে কর যে ওই নাম কর ভিডিও বানায়া মনে কর সেই ভিডিওতে আবার ডলার কামাবি, তাই না? এই আশা। ফালতু যত সব ফালতু 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 মহিলা কোথাকার। এই যাই হোক, আপনারা আর এই বেডিরে নিয়ে আমার কেউ কমেন্ট করেন না, বারবার কয়ে দিলাম, অনেকবার কইলাম। এই মহিলারে নিয়ে আর খবিশ মার্কা মহিলারে নিয়ে আমার কেউ কমেন্ট করেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে রাতের বেলা। তো এখন বাজে রাত 9টা, আমি মাত্র গোসল করে আসলাম। দিনের বেলা তো পানি মনে করেন হাত দিয়ে ধরাই যায় না, ওই রান্নাঘরে যে কাজকর্ম করি হাতে গ্লাভস পরে করি, নাইলে খালি হাতে পানি ধরাই যায় না। এত পরিমাণে গরম ওমানে, আর এত পরিমাণে পানির ট্যাঙ্কি গরম হয়ে থাকে, এটা যারা ওমানে থাকেন তারাই বুঝতে পারবেন, বাংলাদেশের মানুষরা বুঝতে পারবেন না। তো এই জন্য দিনের বেলা তো গোসল করা হয় না, রাতের বেলায় রাত 9টা বাজে মাত্র গোসল করে আসলাম। এখনো পানি মনে করেন যে আগুনের মতো গরম, ঠিক আছে? তো ওই কি করবো, গরম পানি দিয়ে গোসল করে আসলাম। চুল ভিজাই নাই, বলতে পারেন যে আপনি গোসল করলেন চুল ভিজাইলেন না। আমি এমনি অসুস্থ, যদি চুল ভিজাই তাহলে এই গরমে এই মানে এসির বাতাসের নিচে চুল আমার সারা রাত শুকাইতে হবে, তো আরও আমার ঠান্ডা মাথায় বেশি বসে যাবে।
আমি আর সুস্থই হব না, পরে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। এই জন্য চুল ভিজাই নেই। আর দিনের বেলা যদি গোসল করতে পারতাম তাহলে হয়তো গোসল করে চুলটা ছেড়ে দিলে শুকায় যেত। তো দিনের বেলা তো পানি মনে করেন হাত দিয়ে ছোঁয়াই যায় না, গোসল তো দূরের কথা। মানে এত পরিমাণে গরম, এই দেশে একটু বৃষ্টিও নাই, আল্লাহর রহমত নাই, একটু বৃষ্টিও নাই। যাই হোক, এখন রাতের বেলা ভাবলাম যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা কি কি করবো না, রান্না বান্না যা যা করি টুকটাক শেয়ার করবো না। আমার এই কাশিটাই ভালো হইতেছে না, গলাটা অনেকটা খারাপ। আর ঠান্ডায় দেখেন আমার মুখ টুক ফুলে গেছে, একদম ফুলে গেছে চেহারা, তাই না? মোটা মোটা লাগতেছে এরকম। আমি এমনিও একটু মোটা হয়ে গেছি, শুকাইতে হবে। তো যাই হোক, ভালো লাগলে সবাই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওতে কিন্তু আমি ফয়সালকে দেখাইছি। তো ফয়সালকে দেখার জন্য আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন আশা করি। তো এইখানে আমি কি রান্না করতেছিলাম, কাবুলি। হ্যাঁ, কাবুলি রান্না করতেছিলাম। তো আরব দেশে কাবুলি আর আমাদের বাংলাদেশে যেটাকে তেহারি বলে। তো আমরা তেহারি অনেকে অনেকভাবে রান্না করি। তো আমি যেভাবে আর কি কাবুলিটা রান্না করি, এই দেশের মানুষরা যেভাবে খায়, তো সেভাবে আমি রান্না করতেছি। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা নিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম। তো বাকি যে মশলাগুলো কাবুলির মধ্যে আমি হলুদ ছাড়া বাকি যে সব মশলাগুলো আরব দেশে খায় ওরা, তো সব মশলাগুলাই আমি একটু একটু করে দিব। কারণ কাবুলির কালারটা কিন্তু কালার হয়, ব্রাউন কালার হয়, এটা কিন্তু হলুদ কালার হয় না। হলুদ কালার মানে হলুদটা দিলেও এটা খ্যাপসা হয়ে যাবে। তো আমি যেহেতু কাবুলি রান্না করতেছি, তো ওইটা ওখানে হলুদ দেওয়া যাবে না। তো আদা রসুনগুলো আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভাইজা নিতেছি, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের একটা গন্ধ যে থাকে ওইটা না যাওয়া পর্যন্ত। আর এই পাতিলের অবস্থাটা দেখেন, আমি দেশে যাওয়ার আগে আমি ক্লোরক্স দিয়ে সব পাতিল পুতিল সব কিছু থালা বাসন পরিষ্কার করে একদম চকচকা করে রেখে গেছিলাম। আসার পরে দেখি পাতিলে মনে হয় পানি গরম করছে না কি করছে জানি না, পাতিলার যে এরকম কালা দাগ হয়ে আছে। তো আমি এটা এখন পর্যন্ত মানে করি নাই, ধরি নাই পাতিল। ভাবলাম যে আজকে রান্না বান্না করে তারপরে এটা সুন্দর মতো ঘুষা ঘুষা ধুইয়া ফেলবো না। এই জন্য, আর আমার শরীরটাও অত বেশি ভালো ছিল না ওই সময়, এই জন্য আমি শক্তি লাগায় কোনো কাজ করি নাই। কারণ এই পাতিল এটা হচ্ছে ধুইতে গেলে একটু শক্তি দিয়া মানে ঘষতে হবে, এই জন্য আমি শক্তি দিয়ে কোনো কাজ করতে পারি নাই, যেহেতু আমার শরীর টরীর ব্যথা ছিল। তো যাই হোক, আমি এখানে এই যে মুরগির মাংস 2টা মুরগি কাইটা নিছি। তারপরে এরকম বড় বড় পিস করে রান্না করব। ছোট ছোট পিস করে রান্না করলে আমার ম্যাডামে ওইভাবে করে না, বেশি পছন্দ করে না, এই জন্য বড় বড় করে করতেছি। তারপরে তো মশলা আমার সুন্দর মতো কষানো শেষ। আমি এখানে এই যে বড় বড় যে লেবু, শুকনা লেবু এগুলাও দিছি। তো আরব দেশে কিন্তু শুকনা লেবুগুলা ওরা হচ্ছে খাবারে খায়। আমাদের দেশে এই লেবুটা হয়তো পাওয়া যায় না, কিন্তু আরব দেশে এই লেবুটা খায়। এই লেবুটা দিলে একটাই ফায়দা কি, তরকারি খাবারের ঘ্রাণটা একটু ভালো আসে আর কি। এটা আরব দেশের মানুষ খাইতে অভ্যস্ত হয়ে গেছে, তো ওরা খায় আর কি। তারপরে তো মাংস দিয়ে দিলাম সুন্দর মতো, এখানে কারি পাতাও কিন্তু আমি দিছিলাম সুন্দর মতো। হয়ে যে এখন একটু ভালো মতো লাড়াচাড়া দিয়া ঢাইকা রাখবো, তারপরে কিছুক্ষণ কষাবো ঢাইকা এরকম করেই। তারপর প্রয়োজন হলে এখানে পানি দিব। আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে রান্না করি সাধারণত বাসায়, সেভাবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে সুন্দর মতো ওই যে করলাম, লাড়াচাড়া দিলাম। এখন আমি এটাকে ঢাইকা দিয়া কষাইতে দিয়ে আমি ওই দিক দিয়ে সালাদ কেটে নিব। তো সালাদের জন্য এখানে আমি খাস পাতা নিছি, যে সালাদ পাতা বলে এটা। তো এই পাতা আমি ভালো মতো করে ধুইয়া নিছি। শশা নিছি, সালাদের মধ্যে শুধু এই পাতাটা আর শশাটা এই 2টা জিনিসই খায়, আর টমেটো আর কোনো কিছুই দেই না। শুধু এইভাবেই যে 2টাও দিয়েই সালাদ বানাই। তো হচ্ছে আমিও এখান থেকে একটু সালাদ খাবো। আসার পরে কয়েকদিন সালাদ খাই নাই, এখন আবার কন্টিনিউ খাওয়া ধরছি, কেননা সালাদ খাওয়া শরীরের জন্য ভালো। এর জন্য ভাবলাম যে আমার আসলে সালাদ বেশি পছন্দ না, তারপরও আমি ভাবলাম যে না, খাইলে শরীরের জন্য ভালো। আর আমার ম্যাডামরা যেসব খাবার খায় এগুলো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য হচ্ছে কিছু কিছু খাবার অনেক ভালো। কিন্তু একটা জিনিস খারাপ লাগে যে ওরা মানে চিনিযুক্ত খাবার অনেক বেশি পছন্দ করে, ভাজা পোড়া জিনিস পছন্দ করে, যেগুলো আমার পছন্দ না। ওই জিনিসগুলো আমি একটু স্কিপ করি, কেননা ভাজা পোড়া জিনিস, চিনিযুক্ত জিনিস যদি খাই তাহলে এমনিতে শরীরের যে
মেদ এটা আরও বেশি বেড়ে যাবে। তো ওই জিনিসগুলো আমি মাঝে মাঝে স্কিপ করে চলি, আবার মাঝে মাঝে স্কিপ করতে পারি না, কেননা খাবারের কিছু থাকে না, তখন আমার বাধ্যতামূলক খেতে হয়, কিছু করার থাকে না। তো আমি হচ্ছি নিজের খাবারের জন্য এক্সট্রা কিছু আয়না রাখবো, যেমন ধরেন চিয়া সিড, এগুলো আয়না আমি রেখা দিব। আমার বাসার সামনে যে সুপার শপ আছে ওইখান থেকে চিয়া সিড ওখানে আছে, ওখান থেকে চিয়া সিড নিয়ে আসবো আয়না, সকালবেলা 1 গ্লাস করে শরবত খাবো চিয়া সিড দিয়ে। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর ওজনও কমে চিয়া সিড খেলে, এটা কিন্তু প্রমাণ আছে ওজন কমে। যে আমার ভাই যখন বিদেশ থেকে প্রথম বাংলাদেশে আসছিল, তখন দেখলাম যে ওর মানে পেটের যে মেদ অনেক বেশি বেড়ে গেছে, ও স্বাস্থ্যবান হয়ে গেছে অনেক। তো তারপরে প্রতিদিন ও কী করছে যে চিয়া সিড রাতে ভিজায় রাখছে, সকালে চিয়া সিড যে শরবত খাইছে। তো আমি যে 1 মাস ছিলাম, যাক মাশাল্লাহ, ও 1 মাসে অনেকটা ওজন, ওর পেটের মেদ কমে গেছে। তো এটা কিন্তু আসলে অনেক কার্যকর একটা চিয়া সিড, এটা কিন্তু মিথ্যা না। তারপরেই তো আমার সালাদ কাটা হয়ে গেছিলো। এখানে আমি এই যে বিরিয়ানি বলে কাবুলিটা আমার প্রায় হয়ে গেছে। দেখেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়া তারপর চাল দিয়ে এই যে দমে বসে রাখছিলাম। তো একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর, চালগুলো একদম আস্তে আস্তে আছে, ভাঙে নাই কিন্তু একটাও। তো বাসমতি চাল দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করেন আর এই যাই রান্না করেন না কেন আলতো আলতোভাবে লাড়া দিতে হবে। তো দুপুরে রান্না বান্না শেষ করে চলে আসলাম বিকেলের পর্বে। তো বিকালে দেখেন আমি এখানে 2 সেনিয়ে ডোনাট বানাইছি। এগুলাই যে দেখেন, বললাম না যে চিনিযুক্ত খাবার ওরা অনেক বেশি পছন্দ করে, ভাজা পোড়া। তো এই ডোনাট তো চিনি দিয়ে বানাইছি, আবার হচ্ছে তেলের মধ্যে ডুবা তেলে যে দেখেন এভাবে ভাজতে হবে এখন। তো দুইটাই চিনি আর ওই যে ভাজা, এই দুইটা কিন্তু একসাথেই। তো এই জিনিসগুলা যদি হচ্ছে খাওয়া হয় তাহলে কিন্তু এমনিতে শরীরের মেদ আরও বেশি বেড়ে যায়। তো এই জন্য আমি এই জিনিসগুলা খাই না, কিন্তু আজকে বাধ্যতামূলক খেতে হবে, খাবারে আর কিছু নাই। আমি নিজেও আমার জন্য আলাদাভাবে কোনো কিছু রান্না করি না, এখন এগুলো আমার ঠেলায় পরে খেতে হবে, কিছু করার নাই। তারপরও আমি এখান থেকে 2টা খাইছিলাম ডোনাট, বেশি আমি খাই নাই, কেননা এখন রাতের বেলা একদম না খেয়ে ঘুমাইলে কেমন খারাপ লাগে, পরে ক্ষুধা লাগবে, এর জন্য বাধ্যতামূলক 2টা ডোনাট খেয়ে একটু পানি খাইছিলাম। আর ওইদিকে ফয়সালকে নিয়ে আসি ঝামেলায়। ফয়সাল মনে করেন এখন আমাকে দেখে ভয় পায় না, 1 মাস বাড়িতে থেকে আসছি না, এখন ও ভয় পাইতেছে না। এই যে ডোনাটগুলা ভাইজা ভাইজা উঠায় রাখতেছি, আর ও ও পাশে বসে আছে, ও কি করে নিয়ে নিয়ে খাইতেছে। কিন্তু আগে কিন্তু এই কাজগুলো করতো না, আমি হাত দিয়ে দিলে নিত, নাইলে নিত না, ভয় পাইতো। কিন্তু এখন মনে করেন কোনো জিনিসই ভয় পায় না। আমি একদিক দিয়ে ভাইজা ভাইজা নিয়ে রাখতাছি, ও দিহি উঠায় উঠে নিয়ে খাইতাছে। এখন কিছু কইতেও পারতাছি না, মনে করেন যে আবার হাত থেকে নিতেও পারতাছি না, নিলে আবার চিল্লাচিল্লি করে কানবো, আবার কিছু কইলে আবার হাত পাও আছড়ে দৌড়াদৌড়ি করবো। এই জন্য কিছু কইতেও পারতাছি না। আর এই দেখেন, এই যে বেচারা এখানে বয়া রইছে, বয়া বয়া তো 2-3টা খাওয়া শেষ, এখন আরও নিবার চাইতাছে, কিন্তু মনে করেন আমার বয়ে আমি আবার একটু তাকাইছি চোখ বড় বড় কইরা, বয় আর নিতে পারতাছে না। তো এখন তো মনে করেন এখানে খাইবই, আবার রাতের বেলা আবার খাইবো, তাহলে ওর তো এইসব জিনিস খাওয়া একদমই উচিত না। তারপর এখন এতগুলা খাইলে সমস্যা না, তো এই জন্য আমি ওর আর কি দিতে চাইতাছি না। এর মধ্যেও 2-3টা খাইয়া ফেলছে মনে করেন। তো আমার যে গেঞ্জিটা আমি দিছি, এই গেঞ্জিটা পরছে আজকে, আরেক দিনও পরছিল, তো আরেকটা যে আছে ওইটা এখনও পরে নাই। ম্যাডামে কী করে, উপরে যে কাপড় চোপড় আছে ওগুলাই ঘুরাই ফিরাই পিন্দায়, ভিতরে যে নিচের জামা কাপড়গুলো আর ওরা পরায় না, এরকম করে। তো ও গেঞ্জিটা ওরা মাশাল্লাহ ভালোই লাগতেছিল, আর হচ্ছে ওর একদম মতো লাগছে। তারপরে দেখেন ডোনাট আরেকটা নিয়ে এখন খাইতাছে। তো কী কমো, কিছু করার নাই। যাজ্ঞা আমার এই যে ডোনাট ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে যে মিনি সমবুসা বানাইছিলাম ভিতরে, এটার ভিতরে কিন্তু জুবান দেওয়া, জুবেন মানে হচ্ছে ওরা স্যান্ডউইচ খায় ওইটা দেওয়া, ওইটা দিয়ে যে মিনি সমবুসা বানাইছি। এখন এগুলা তেলে যে ভাজতেছি, কতগুলা বানাইছি আমি গুনি নাই, ইচ্ছা মতো অনেকগুলাই বানাইছি, কেননা আমার ম্যাডাম খাবে, ম্যাডামের মেঝুমে খাবে, আর আমার কফিলে খাবে, 3জনে খাবে, আর আর কেউ এগুলো পছন্দ করে না, এই 3জনই খাবে। আর ডোনাট ওইটা হলো সবাই খাবে, কারণ ম্যাডামের বড় মেয়ে আবার দেখা যাচ্ছে অনেক জিনিস বাইসা খায়, তো ওর জন্য আবার আলাদাভাবে এই যে আলাদা কিছু করতে হয়। তো ডোনাট এই দেখেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলারে আবার একটু প্রিপারেশন করার বিষয় আছে, এগুলারে আমি এই যে কনডেন্স মিল্ক দিব, তারপর নারিকেলের গুঁড়া দিয়ে একটু ডেকোরেশন করে সাজাই দিব, এইটুকুই।
পরে যাই হোক আমার মানে রান্নাঘরে দাঁড়ায় থাকতে থাকতে মানে শরীর ঘাইমা গেছে, এত পরিমাণে গরম, এসি সারি নাই, ফয়সালও ঘাইমা গেছে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।